আগামী ৩ বছর বাংলাদেশকে $3 বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্থাটির দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। মব সহিংসতা নিয়ে বাড়ছে উদ্বেগ, প্রতিরোধে টেলিকম প্রযুক্তি কাজে লাগানোর উদ্যোগ। আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম তথ্য দিতে মোবাইল অপারেটরদের অনুরোধ। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো সেগুলো আসলে ম্যাচ করে না। দেশে বেকার ৭৬ লাখের বেশি, দক্ষতার ঘাটতির সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবই কারণ বলছে কর্তৃপক্ষ। চাহিদা বিবেচনায় মানব সম্পদ তৈরির পরামর্শ। বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে। আলো যদি থাকে সিকিউরিটি বা নিরাপত্তাটা সুন্দর হবে। পরিবেশটা যে সুন্দর ছিল আগের, ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না। রাস্তায় গর্ত, নষ্ট সড়ক বাতি, কোটি কোটি টাকা বরাদ্দেও নেই সুফল। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হাতিরঝিল, দায়িত্বে অবহেলায় শাস্তির নজির তৈরির তাগিদ। এবং বৃষ্টিতে বেনাপোলে ক্ষতিগ্রস্ত কয়েকশো কোটি টাকার আমদানি পণ্য, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন আমদানিকারক। হিলিতে কাঁচামরিচ আমদানি বাড়লেও বাড়তি দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আগামী ৩ বছরে বাংলাদেশকে $3 বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। অধ্যাপক ইউনূস জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, জাতিকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল তারা। এই সময় শুধু আকার না দেখে দেশের বৈচিত্র্যময় অর্থনীতিকে মূল্যায়নের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক গত অর্থ বছরে বাংলাদেশে $3 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরেও এই ধরনের সহায়তা অব্যাহত রাখবে। মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। ডেটা অ্যানালাইসিস ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে আগাম সতর্কবার্তা জানানোর অনুরোধ করা হয়েছে। যৌথভাবে কাজ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকও হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে। শুভখানের রিপোর্ট। মব সহিংসতা ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন সবসময় নিকটতম টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে। টাওয়ারের মাধ্যমে হ্যান্ডসেটের সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে গ্রাহকের অবস্থান, গণসমাবেশ নির্ণয় করা যায়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় মব সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে নিকটবর্তী টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস পাওয়া সম্ভব। সরকারকে রিকোয়েস্ট করেছিলাম একটা ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স সেন্টার করার জন্য, যেটার মাধ্যমে মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে এগুলো কিন্তু এখন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটা বের করা সম্ভব। এই তথ্যই অপারেটরদের আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহের অনুরোধ করেছে সরকার। মব যেখানে তৈরি হয় সেটা টেলিট্রাফিক ডাটা অ্যানালাইসিস করে বাংলাদেশ পুলিশকে কিভাবে এম্পাওয়ার করা যায় এই ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। এরই মধ্যে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোবাইল অপারেটররা বলছে, জাতীয় স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। এখনো আমরা ওইভাবে রিকোয়েস্টটা পাইনি, তা যদি আসে তাহলে দেন উইল গো ইনটু দ্য ডিটেইলস যে কি করতে হবে। সিকিউরিটি যদি কোনো চাহিদা থাকে, আমাদের যদি টেকনোলজিক্যালি সম্ভব থাকে, অফকোর্স আমরা কোঅপারেট করবো গভর্নমেন্ট থেকে। বর্তমানে 18.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মব ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো হবে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সভাপতি AKM ফাহিম মাসরুর। জনাব ফাহিম মাসরুর, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। সরকার মব সহিংসতা কমাতে অপারেটরদের সহযোগিতা চেয়েছে, এই সংক্রান্ত প্রতিবেদনটি আমরা দেখলাম। তো আপনার কাছে জানতে চাই, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে এই সিদ্ধান্তটাকে একেবারেই অবাস্তব ভাবে মনে হচ্ছে আমার। আসলে মানে এবং কিছুটা লোক দেখানো হলেও মনে হচ্ছে আমার কাছে। কারণ আসলে মব যদি আপনি বলেন টেলিকম
অপারেটরদের কাছে ডাটা কি থাকে, যে হয়তো কোন সিম বা কোন লোক কোথায় আছে। তো বাংলাদেশে তো আসলে মানে কোটি কোটি মানুষ টেলিফোন ব্যবহার করে। এখন আপনি কি আগে থেকেই বুঝতে পারবেন যে একজন লোক, বা আমি যদি কোনো অনেক অনেক ধরনের লোক একটা ভিড় করেও থাকে, তারা যে আসলে মবই করছে? কারণ বাংলাদেশ আপনি জানেন যে এটা খুবই একটা মানে ঘনবসতিপূর্ণ এলাকা। আপনি যে কোনো জায়গাতেই অনেক লোক, যদি আমরা ট্র্যাকও করি যে কে কোথায় আছে, যে কোনো জায়গাতেই অনেক লোক আছে। যে কোনো রাজনৈতিক জনসভাতে প্রচুর লোক থাকে, একটা হোটেল রেস্টুরেন্ট অনেক লোক থাকে। তো এখানে কে এই ডাটা দিয়ে আপনি যদি জানতেও পারেন যে এইখানে অনেক লোক একসাথে গ্যাদারিং হয়েছে, আপনার ওরা যে আসলে মবই করবে সেটা তো আসলে মানে বুঝার কোনো উপায় নাই। হ্যাঁ, যত আপনি এখানে এআই বা নতুন টেকনোলজি আনেন কিনা, তা আমার কাছে আসলেই মনে হচ্ছে এটা একটা একেবারে অবাস্তব একটা ব্যাপার। বরঞ্চ প্রযুক্তির সহায়তা নেওয়া যায় যখন এরকম কোনো ঘটনা যদি ঘটে, এবং সেটার অ্যানালাইসিস করার জন্য যে কারা করেছে, কখন করেছে, এবং তারা মানে ওই এরিয়াতে কারা ছিল, এখন তাদের লোকেশন কোথায়, সেগুলো মানে পুলিশ বাহিনীকে আমরা তাদের যদি অ্যাক্সেস থাকে খুব তাড়াতাড়ি এই ক্ষেত্রে যারা দোষী তাদেরকে শনাক্ত করা যায়। বাট মেইন সমস্যাটা কিন্তু আমাদের আসলে প্রযুক্তি না, মেইন সমস্যাটা হচ্ছে আমাদের এই পুলিশ বাহিনীর এক ধরনের নির্লিপ্ততা, এই বা ইভেন সরকারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নির্লিপ্ততা, এবং আমাদের যে রাজনৈতিক পরিবেশটা আছে, রাজনৈতিক যে মাসেল ম্যান ব্যাপারটা আছে, সেটাকে আসলে যতক্ষণ না পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এরকম লোক দেখানো স্টেপ দিয়ে আসলে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। জি, আপনি যেমনটা বলছিলেন যে এই ধরনের অ্যানালাইসিসের জন্য কিন্তু একটা স্ট্রং ডেটা সেন্টারের দরকার, সেটা কিন্তু দাবি করেছেন অপারেটররা। তাছাড়া দক্ষ জনশক্তিরও দরকার। বাংলাদেশ আসলে এখন আসলে কোন পজিশনে আছে? এই ধরনের ডেটা অ্যানালাইসিস করার মতো বাংলাদেশের সক্ষমতা রয়েছে কিনা আপনি কি বলবেন? আর এটা কিভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আপনার জানা আছে কিনা? না, আমি জানি না আসলে তারা কিভাবে কাজ করবে। বা ডেটা মোবাইল যে অপারেটরগুলো, তাদের আসলে যথেষ্ট প্রযুক্তিগত সক্ষমতা আছে, তাদের ডেটা সেন্টারও আছে। সমস্যাটা সেখানে নাই। হ্যাঁ, স্কিলের একটা ঘাটতি আছে, কারণ এই যে নতুন নতুন টেকনোলজি আসছে, সেগুলোকে ব্যবহার করার মতো এনাফ জনবল কিন্তু আমাদের এখানে নাই। কিন্তু আমি আবারও বলছি, সমস্যাটা আসলে প্রযুক্তির না। যেমন খুব ইজি প্রযুক্তি কিন্তু আমরা আসলে পেতে পারি এখন, যেমন সিসি ক্যামেরা, যেমন মিডফোর্ডে যে উদাহরণটা হলো বা অন্যখানে, সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে সিসি ক্যামেরার মাধ্যমেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। তো আমার কাছে মনে হয় যে মানে যেই টেকনোলজি অলরেডি আছে সেগুলোকে, এবং অনেক জায়গায়, যে কোনো জায়গাতে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গাতে যদি আমরা আরো অনেক বেশি সিসি ক্যামেরা স্থাপন করতে পারি, তাহলে কিন্তু লোকজন আসলে ভয় পাবে যে তারা যদি কোনো কিছু করে সেটা রেকর্ডেড হয়ে যাবে। তো সেই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। মানে লোকজনের গতিবিধি ট্র্যাক করা, আপনি কত লোকের গতিবিধি ট্র্যাক করবেন, সেটা আসলে কোনো সলিউশন বলে আমার মনে হয় না। তাহলে মানে সরকার এ ধরনের সিদ্ধান্ত কেন নিল বলে আপনি মনে করেন? যদি আপনার কাছে প্রশ্ন রাখা হয়, কোন কোন পয়েন্টের উপর ভিত্তিতে মনে হলো যে এটা কার্যকর হতে পারে? আমার কাছে আবার যেটা বলি, আমার কাছে মনে হয় যেহেতু এরকম এত একটা নৃশংস বর্বর একটা ঘটনা ঘটেছে, সরকারও কিছুটা চাপের মধ্যে পড়েছে, এবং সেইখানে সরকার যে কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে সেটা আসলে এক ধরনের লোক দেখানো ব্যবস্থা হিসাবে আমার কাছে সোফার মনে হচ্ছে। তাহলে কি ডেটা অ্যানালাইসিসের জন্য সিসিটিভি কার্যকর একটা পদক্ষেপ, নাকি আরো কিছু আছে জানাবেন? আমি মনে করি যে সিসিটিভির অনেক, বাংলাদেশে যত সিসিটিভি ক্যামেরা আছে বিভিন্ন পাবলিক প্লেসে, এটা অনেক গুণ বাড়াতে হবে, 10-20 গুণ বাড়াতে হবে। আপনি যদি এখন চায়নায় যান, দেখবেন তাদের সব রাস্তাতে কোথায়, ইভেন আপনি টেরও পাবেন না যে আপনার বিভিন্ন ধরনের কোন জায়গাতে আপনার সিসি ক্যামেরা আছে। এবং সিসি ক্যামেরা যখন আপনার ক্যামেরার ভিডিও ফুটেজগুলো আসবে, তখন কিন্তু সেগুলোকেও প্রযুক্তিগতভাবে অ্যানালাইসিস করা যায় যে এখানে কোনো ধরনের ক্রাইম হয়েছে কিনা। সেগুলোকে আসলে ইম্পর্টেন্ট রেদার দ্যান লোকজনের লোকেশন। অতএব ভিডিও ইজ মোর পাওয়ারফুল ডকুমেন্ট অর ডেটা দেন একজন লোক কে কোথায় আছে। আমি মনে করি আসলে ভিডিওর উপরে বেশি ডিপেন্ড করাটা বা বেশি ইনভেস্ট করাটা জরুরি। জি, আপনার কাছে যদি জানতে চাই যে এই যে মব সহিংসতা ঠেকাতে মানে কার্যকর পদক্ষেপ কি হতে পারে, যদি আমরা প্রযুক্তিগতভাবে বলি, তাহলে প্রযুক্তিগতভাবে কার্যকর ব্যবস্থা কি হতে পারে? সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে যার ফলে ফলপ্রসূ হবে সেই সিদ্ধান্ত?
এতক্ষণ যেটা বললাম আসলে আমাদের সার্ভেলেন্স বাড়াতে হবে। হ্যাঁ, সার্ভেলেন্সের পার্ট হচ্ছে আসলে সিসি ক্যামেরা বা বিভিন্ন জায়গায় এগুলি করা, এবং সেখানে আমাদের আরো অনেক বেশি, যেহেতু আমরা দেখি যে আমাদের পুলিশ অনেক ক্ষেত্রেই নির্লিপ্ত ভূমিকা পালন করছে, তো সাধারণ মানুষের মনে তারা দেখে যে পুলিশ আসলে চেয়েছে দেখছে ব্যাপারগুলো। সেখানে যদি একটি সিসি ক্যামেরাটা থাকে এবং সিসি ক্যামেরাগুলো সবে যদি ক্লাউডে থাকে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা একটু এই টাইপের ক্রিমিনাল অফেন্স করে তারা অনেক ক্ষেত্রে সিসি ক্যামেরাগুলো আসলে ডিস্ট্রয় করে, এই প্রমাণগুলো ডিস্ট্রয় করে। তো সেই ক্ষেত্রে যদি রিয়েল লাইফ সিসি ক্যামেরা থাকে, যে যখনই কোনো একটা ঘটনা রেকর্ড হচ্ছে, ভিডিওতে আসছে, সেটা সরাসরি ক্লাউডে চলে যাবে, তাহলে আসলে সেগুলো রেকর্ড নষ্ট করার কোনো অপরচুনিটি থাকবে না লোকাল লেভেলে। তো সেটা কিন্তু আমার কাছে মনে হয় আরো বেশি কার্যকর টেকনোলজি হতে পারে দেন বিভিন্ন লোক কে কোথায় আসলে মুভ করছে সেটার ব্যাপারে। জি, যদি বলি যে এই যে মব জাস্টিস ঠেকানোর ক্ষেত্রে বাংলাদেশে যেমন পদক্ষেপ নিচ্ছে, দেশের বাইরেও তেমন পদক্ষেপ আছে কিনা এবং সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি কিনা আপনি জানাবেন। জি, আসলে যেটা আসে আসলে বিভিন্ন কান্ট্রিতে, আপনি জানেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে আসলে অনেক ক্ষেত্রেই সন্ত্রাস দমনের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ইন্টারনেট কমিউনিকেশন তারা ট্র্যাক করে। হ্যাঁ, মানে ইভেন সোশ্যাল মিডিয়াতে কে কখনো কোনো কথা বলছে কিনা, মানে একটু উস্কানিমূলক কথা বলছে কিনা, সেগুলোও কিন্তু এক ধরনের প্যাটার্ন তারা ট্র্যাক করে। তো সেগুলো একটু অ্যাডভান্স টেকনোলজি, বাংলাদেশে সেই টেকনোলজিগুলো এখনো ব্যবহার করা শুরু হয়নি। তো সেগুলো দিয়েও কিন্তু আসলে মবের ফিউচার মব প্রোটেক্ট করা যায়, কিন্তু সেগুলো করার মতো আসলে মানে ক্ষমতা, লিগাল অথরিটি কিন্তু আমাদের টেলিকম কোম্পানিগুলোর নাই। সেগুলোর জন্য আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো যারা আছে তারা আসলে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন সফটওয়্যার আছে বা যারা এগুলিতে কাজ করে তাদের সাথে কমিউনিকেট করে এই মানে সোশ্যাল মিডিয়া বা একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশন হচ্ছে, যেই কথা চালাচালি হচ্ছে বা মেসেজ চালাচালি হচ্ছে, সেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু এক টেকনোলজিকে ব্যবহার করেই আসলে এটার এক ধরনের প্রেডিকশন করা যায়। তো সেইগুলো হয়তো আমাদের সামনের দিনগুলিতে দেখতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে যাক এবং এই ধরনের সমাধান যাতে প্রযুক্তিগতভাবে করা যায় সেই কামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মব জাস্টিস ঠেকাতে প্রযুক্তিগত কী ধরনের সহায়তা করা যেতে মোবাইল অপারেটরদের সাথে, আর সেজন্য আমাদের সঙ্গে কথা বলছিলেন বিসিসির সাবেক সভাপতি ফাহিম মাসরুর। 2 দফা বৈঠক করেও রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক নিয়ে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ। আগামী সপ্তাহে আরেক দফা বৈঠকে বসবে 2 দেশ। দেশে ফিরে বাণিজ্য উপদেষ্টা জানান, রফতানি পণ্যের ওপর যৌক্তিক হিসেবে শূন্য শুল্ক থাকবে বলে আশা করছে বাংলাদেশ। শুল্ক না কমালে নানা আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর বর্তমানে গড়ে 15% শুল্ক রয়েছে। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন, যেখানে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের কথা জানানো হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে নতুন করে 35% মার্কিন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন। এরপর থেকেই শুল্ক আরোপ নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়। শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল ওয়াশিংটন সফর শেষে রোববার দেশে ফেরেন। সোমবার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ী নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, শুল্ক আরোপ নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সরকারের আলোচনায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। তবে দর কষাকষিতে আরোপিত শুল্ক কমানো না গেলে তা হবে চিন্তার বিষয়। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন। ওনাদের যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন, এতে আমরা স্যাটিসফাইড। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রপ্তানি পণ্যের উপরে শূন্য শুল্ক নির্ধারণই হবে যৌক্তিক। আলাপ হয়েছে এবং আমরা 3 দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি। যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। মার্কিন শুল্ক ইস্যুতে আগামী সপ্তাহে তৃতীয় দফা আলোচনা হবে এবং 1 আগস্টের আগেই কার্যকর নিষ্পত্তি হবে বলে আশাবাদী বাণিজ্য সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত কাঁচামরিচ আমদানির পরও ঊর্ধ্বমুখী রয়েছে দাম। 2 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 100 টাকা। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক।
চাহিদা থাকায় হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি কিন্তু গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গত বৃহস্পতিবারে 2-1 গাড়ি আমদানি হলো, কিন্তু এখন সেটা বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার হিলিস্থল বন্দরে ভারতীয় 10 ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত প্রায় 19 ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। তার মানে প্রতিদিন কাঁচামরিচের আমদানি সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তো আজকে যেহেতু বৈরী আবহাওয়া, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে এই পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। কাঁচামরিচের ট্রাক কিন্তু এখনো পর্যাপ্ত পাইপলাইনে আছে। আমি আমদানিকারক ব্যবসায়ীদের সাথে জানবার চেষ্টা করেছিলাম যে এত কাঁচামরিচ আমদানি হচ্ছে, দামটা কেন বৃদ্ধি পাচ্ছে। তো গত একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কিন্তু কেজিতে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি আমদানিকারকদের সাথে জানবার চেষ্টা করেছিলাম দামটা বৃদ্ধি পাওয়ার কারণ কি। তারা বলছে যেহেতু বৈরী আবহাওয়া, ত্রিপল দিয়ে পণ্যগুলো ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আনতে হয়, সেক্ষেত্রে কাঁচামরিচের গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। সে 2 ট্রাক কাঁচামরিচ 1 ট্রাক করে আনার কারণেই তারা কিন্তু এই দামটা তারা বৃদ্ধি করেছে। তাছাড়া বলছে যে এই যে বৈরী আবহাওয়া যে বৃষ্টি, এই বৈরী আবহাওয়া বৃষ্টি কিন্তু সেটা ভারতবর্ষেই কিন্তু এইটা বৈরী আবহাওয়া বৃষ্টি হচ্ছে, যে কারণেই কিন্তু কাঁচামরিচের দাম সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। শুধু আমাদের এই দেশে বৃদ্ধি পাচ্ছে এমনটা না, তারা বলছেন এটা কিন্তু ভারতেও কিন্তু সেটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কিন্তু আমি আমদানিকারকদের সাথে আমি কথা বলেছিলাম যে এই যে কাঁচামরিচ তাদের কেমন চাহিদা বা যাচ্ছে কোথায়। তারা বলছেন যে কাঁচামরিচ গুলো বিহার রাজ্য থেকে আনতে হচ্ছে, এবং বিহার রাজ্য থেকে কাঁচামরিচ আনার কারণে কিন্তু কাঁচামরিচের যে দাম সেটা কিন্তু ওখানে প্রচুর দাম বৃদ্ধি পেয়েছে। তো হিলিস্থল বন্দর থেকে আমার কাছে ছিল এতটুকু ছিল সর্বশেষ কাঁচামরিচ দিয়ে। হিলিস্থল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বেনাপোল বন্দরের গুদামে পানি ঢুকে কয়েকশো কোটি টাকার আমদানি পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বর্ষায় জলাবদ্ধতা তৈরি হলেও ঠিক করতে কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। এদিকে বন্দরের কেমিক্যাল মিশ্রিত পানি লোকালয়ে প্রবেশ করায় মাছ ও ফসলের ক্ষতি হয়েছে। বেনাপোল থেকে আজিদুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলজট তৈরি হয়েছে বেনাপোল স্থলবন্দরে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। গুদামে পানি ঢোকায় শত শত কোটি টাকার আমদানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, অথচ কোনো ব্যবস্থা নেয় না বন্দর কর্তৃপক্ষ। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে হাঁটু পানি জমা হয়েছে বৃষ্টি হলে। এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করে আমরা যারা শ্রমিক আছে আমাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম হচ্ছে। উল্টো বন্দরে কেমিক্যাল মিশ্রিত পানি ঢুকছে লোকালয়। এতে ফসলি জমি নষ্ট সহ চর্মরোগ দেখা দিয়েছে এলাকাবাসীর। বাচ্চা কাচ্চাদের অনেক গোসলের প্রবলেম, তারপরে আমরা রোগগ্রস্ত হচ্ছি। জলাবদ্ধতা নিরসনে হাওরের সঙ্গে বন্দরের ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমরা চাচ্ছি যে বন্দরের সমুদয় সমস্ত পানিগুলোকে মাস্টার ড্রেনের মাধ্যমে কাছাকাছি যে আমাদের নদীটি রয়েছে সেই নদীতে নিয়ে ফেলার জন্য। প্রতি বছর বেনাপোল দিয়ে প্রায় 10,000 কোটি টাকার রাজস্ব আয় হয় সরকারের। সময় সংবাদ, বেনাপোল। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করা মূল লক্ষ্য হলেও লাখ লাখ কর্মপ্রত্যাশীর স্বপ্ন এখনও অধরা। শিক্ষা ও দক্ষতা থাকার পরও নেই কর্মসংস্থানের ব্যবস্থা। বিশ্ব যুব দক্ষতা দিবস নিয়ে তুষার আহমেদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। বিশ্বে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ 8 নম্বরে। সরকারি হিসেবে জনসংখ্যা 17 কোটির বেশি। এর মধ্যে 15 থেকে 29 বছর বয়সীদের সংখ্যা প্রায় 5 কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে 26 লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা 76 লাখের বেশি। এক বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠী বেড়েছে 0.33%। চোখে স্বপ্ন কিন্তু মুখে নিস্তব্ধতা। আশা আছে, সুযোগ নেই। এ যেন বাংলার লাখো তরুণের শিরায় উপশিরায় গাথা এক করুণ নির্মমতা। একটি দেশ সে দেশের তরুণদের কর্ম দিতে না পারলে সে দেশের উন্নয়ন যেন শুধুই কল্পনার এক ফুলেলো প্রতিবেদন। যে যুব সমাজের চোখে স্বপ্ন ছিল অগ্রগতির, তাদের পদচারণা আজ থমকে গেছে চাকরির অজানা চৌকাঠে। বেকার আছি প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। বিশেষায়িত বিষয়ে পড়ালেখা করেও চাকরি পাচ্ছেন না অনেকে, কারণ দেশে ওইসব বিষয়ে কাজের সুযোগ নেই বললেই চলে। ফলে বিদেশে চলে যাওয়া ছাড়া উপায় থাকে না। এই দেশের যে জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, সেই সেক্টরসগুলো এবং আমাদের গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো, সেগুলো আসলে ম্যাচ করে না। সহশিক্ষা হিসাবে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ থাকে, সেই জায়গাগুলোতে এখনও বেশ কিছু ঘাটতি আছে। যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মিলছে না কাজ।
আবার দক্ষ যুব সমাজ তৈরিতে ভূমিকা রাখতে পারলেও পর্যাপ্ত কর্মসংস্থান নেই। কেউ অনার্স মাস্টার্স পাশ করেছে কিন্তু সুনির্দিষ্ট কোনো কাজ যখন যদি করতে বলেন সেই কাজ করার দক্ষতা তাদের থাকে না। আমরা এই দক্ষতা উন্নয়নের জন্য প্রতি বছর 83টা ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষজ্ঞ বলছেন, শিল্পের সঙ্গে আলোচনা করে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাপনা সাজাতে না পারলে আগামীতে আরও বাড়বে বেকারত্ব। প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার, ভিতরের যে ডিজাইন এবং যে ডেলিভারি, সেখানে মূলত চ্যালেঞ্জগুলো রয়েছে। বাংলার আকাশে নতুন সূর্য উঠুক, যেখানে কর্মহীনতা নয় বরং তরুণের কর্মই হবে জাতির শক্তি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। Steeltech, it's all about stainless style. সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ঢাকার পুঁজি বাজার। বিস্তারিত জানাতে নিয়ে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। আমরা গতকাল দেখেছিলাম 564 কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল ঢাকা পুঁজিবাজারে। শুধু গতকালকে নয়, গত 2 সপ্তাহের তথ্য যদি আমরা দেখি তাহলেই কিন্তু ঢাকা পুঁজিবাজার কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাহকদের লেনদেন বাড়ছে এবং যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু বেশ ইন্টারেস্টেড। তো আজকে দেখতে পাচ্ছি 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসসি এক্স, সেটি 13 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5074 পয়েন্টে। যদি সরিয়া সূচক ডিএসসি এস ইন্ডেক্স যদি দেখি, সেটি 5 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1109 পয়েন্টের কিছুটা বেশি। আর বাছাইকৃত সূচক ডিএস30 যদি বলি তাহলে প্রায় 1 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1900 পয়েন্টের কিছুটা বেশি। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হয়েছে 226 কোটি 35 লক্ষ টাকার বেশি। যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 213টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 77টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 93টি কোম্পানির শেয়ারের দাম। এখন জেনে নেব যেসব কোম্পানি এখন লেনদেন করেছে আজকে, তার মধ্যে শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায়। প্রথমেই দেখছি যে অগ্নি সিস্টেমস পিএলসি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 27 টাকা 80 পয়সায়, যার একটি শেয়ার সর্বোচ্চ 28 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 27 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছিল এবং গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 27 টাকা 20 পয়সা এবং এখন পর্যন্ত এটি প্রায় 13 কোটি টাকা শেয়ার বাজারে লেনদেন করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা মন্য সিরামিক্স লিমিটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 93 টাকা 40 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 96 টাকা সর্বনিম্ন 91 টাকা বিক্রি হচ্ছে এবং গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 89 টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে মাগুরা মাল্টিপ্লেক্স, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 93 টাকা 90 পয়সা। তারপর রয়েছে এশিয়াটিক ল্যাব, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 43 টাকা 10 পয়সায়। তো আসলে যেমনটা শুরুতে বলছিলাম যে গত 2 সপ্তাহ যাবতে কিন্তু ঢাকা পুঁজি বাজারে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, গ্রাহকদের আগ্রহ বেড়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে হাজার কোটি টাকার প্রকল্প হাতিরঝিল। ঢাকার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কথা থাকলেও দূষণার পরিচর্যার অভাবে দিন দিন স্পষ্ট হচ্ছে হাতিরঝিলে। এতে দর্শনার্থী আর ওই এলাকা ব্যবহারকারীদের অভিযোগের তালিকা লম্বা হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা দায় চাপাচ্ছেন রাজুকের ওপর, যদিও রাজুক শুনিয়েছেন আশ্বাসের ফুলছড়ি। আল মামুন ও মোবারক হোসেন শুভর তোলা ছবিতে বিস্তারিত জানাবেন আলামিন তুষার। গ্রামীণ কোনো সড়ক নয় আঞ্চলিক সড়কও। এটি খোদ রাজধানীর হাতিরঝিল রিং রোডের কুনিপাড়া অংশ। এসব গর্তে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে রাস্তাতে, যেখানে বৃষ্টির সময় অ্যাক্সিডেন্ট বেশি হয়, রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়। আলো যদি থাকে তাহলে হয়তো অনেক সুন্দর লাগবে আরো, বা সিকিউরিটি বা নিরাপত্তা আরো সুন্দর হবে। যদিও প্রতি বছর ঝিলটি রক্ষণাবেক্ষণে প্রায় 7 থেকে 8 কোটি টাকা বরাদ্দ রাখে সরকার। গত কয়েক বছরের নথি বলছে বরাদ্দকৃত অর্থের বড় অংশই ব্যয় হয় বিদ্যুৎ খাতে। যদিও বেশিরভাগ সড়কবাতি পড়ে আছে বিকল হয়ে, আর যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। শুরুর দিকে ঝিলের সেতুগুলোতে থাকা ঝলমলে আলোকসজ্জার সবটাই এখন অতীত। এ তো গেল সড়কের কথা। ভরা বর্ষাতেও হাতিরঝিলের পানির দশা যাচ্ছে তাই। পানি পরিষ্কার রাখতে 2 বছরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেহজাবিন এন্টারপ্রাইজকে 1 কোটি 80 লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো দিনকে দিন এই ঝিলের পানিতে দূষণের মাত্রা বেড়েই চলেছে। গেল 1 যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশার ক্ষত ঝিলের প্রায় পুরোটা জুড়ে। পরিবেশটা যে সুন্দর ছিল আগের, ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না। যদি এই ড্রেনের সংযোগ যদি এখানে পানির কাছে থাকে তাহলে আমার মনে হয় না এটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হইতে পারতেছে এখন।
এদিকে চক্রাকার বাসে বাড়তি ভাড়া আদায় এখন স্বাভাবিকভাবেই নিয়েছেন এ পথের যাত্রীরা। নিয়ম অনুযায়ী রাজধানীতে কিলো প্রতি ভাড়া 2 টাকা 42 পয়সা, কিন্তু হাতিরঝিলের বাসকে আখ্যায়িত করা হয় পর্যটন হিসেবে, যে কারণে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ। অন্যান্য জায়গাতে ভাড়া বেশি হয়। ঠিক আছে, বেশি মানে এটা একটু মানায় নিতে হয়। যদিও বিআরটিএ এখানে নীরব, আর রাজুক চেয়ারম্যান জানেনই না এই বাড়তি ভাড়ার বিষয়টি। তথ্যটা সত্যি কথা বলে আমার জানা ছিল না, রাজুক কোনো বাড়তি ভাড়ার মতো দেয়নি। সার্বিক পরিস্থিতি শুনে রাজুক চেয়ারম্যান দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। হাতিরঝিল মানে যে প্ল্যান নিয়ে করা হয়েছিল 100% অ্যাকচুয়ালি ওই মেনটেনেন্স আমাদের জন্য করা এই দেশের জন্য খুব ডিফিকাল্ট। এই বাতিগুলো লাগানোর জন্য আমি এস্টিমেট চাইছি, আমি অবশ্যই এটা দেখব এবং ইনশাল্লাহ যদি ব্যত্যয় ঘটে আমি এটা সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। রাজুক চেয়ারম্যানের আশ্বাসের প্রায় 3 মাস পর আমরা আবারও হাতিরঝিলে। তার আশ্বাসে খুব একটা পরিবর্তন যে হয়নি তার প্রমাণ এই অন্ধকার। পরিবর্তন বলতে এই 3 মাসে শুধুমাত্র একটি টেকনিক্যাল টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর পুরো দায় রাজুকের উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বে অবহেলার শাস্তির সংস্কৃতি তৈরি হলে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না। হাতিরঝিলে যে আমাদের মূল অবজেক্টিভ ছিল সেখান থেকে দূরে চলে আসছে। রাজুকের যে কর্মকর্তারা যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ময়লা আবর্জনার ব্যবস্থাপনা তৈরি করা এবং সেখানে পয়ঃবর্জ্য বা শিল্প পর্যায়ে যতগুলো অবৈধ লাইন আছে সবগুলো সরিয়ে ফেলে হাতিরঝিলের নান্দনিকতা এবং তার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। রাজধানীতে জল আর সবুজের যে মেলবন্ধন তা এখন পর্যন্ত মেলে এই হাতিরঝিলেই। তাই সচেতন নাগরিকদের প্রত্যাশা প্রতিশ্রুতি রূপে টিকে থাকবে 302 একর আয়তনের এই প্রকল্প। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের হিলিতে পানের ভালো ফলন হলেও দাম পাচ্ছে না চাষিরা। উৎপাদনের খরচ দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ বিষয়ে কৃষি বিপণন বিভাগের উপর দায় চাপাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং ছবিতে রিপোর্ট। একরের পর একর জমিতে দীর্ঘদিন ধরে চলছে পান চাষ। দিনাজপুরের হিলির খট্টা মাধবপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী মংলা গ্রামে এই পান চাষে নিয়োজিত শতাধিক পান চাষি। লাভজনক হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে চাষাবাদ। কৃষকদের আয়ের মূল উৎস হয়ে দাঁড়িয়েছে এ ফসল, কিন্তু চলতি বছরে পানের ফলন ভালো হলেও দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। গত বছর প্রতি পোয়া বা 40 বিড়া মোটা পান 4 থেকে 5 হাজার টাকায় দাম উঠলেও বর্তমানে সেই পান বিক্রি হচ্ছে মাত্র 1200 টাকায়, আর 150 টাকায় বিক্রি হচ্ছে চিকন মানের পান। দাম কমলেও মিলছে না ক্রেতা। রপ্তানির সুযোগ তৈরির দাবি চাষিদের। গতবারে বেচি 4000 টাকা, এবার বেচতেছি 1200 টাকা। আমরা কৃষকেরা দাম পাচ্ছি না, ক্ষতিগ্রস্ত ভিতর। পানের দাম না থাকার কারণে আমাদের লেবারের সমস্যা। এক পোয়া পান করে দিলে আমরা 200 টাকা পাই, হাটে বিক্রি 200 টাকা, গৃহস্থ লস। পান খেতে যদি সরকার আমাদেরকে একটু ভর্তুকি দিত তাহলে আমরা উপকৃত হতাম। বর্তমান যে বাজার মূল্য, পান বিক্রি করে আমাদের যে লেবার খাটায় সেই লেবারকে আমরা দিনমজুরি যেটা সেটা আমরা দিতেই পারি না। যদি পানটা মনে করেন যে বাইরে যদি সরকার নিয়ে যেত, যদি রপ্তানি করতো, তাহলে হয়তো আমরা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।